দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জানিয়ে দিলাম, এগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই শুরু করতে চাই বিমান, চট্টগ্রামের সেই বিমানের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে। আপনাদের অনুমতি নিয়ে আমি আমাদের সহকর্মী মাসুদুল হককে সংযুক্ত করে নিতে চাই। একটু দেখে নিই যে সবশেষ আর কিছু জানা যায় কিনা। মাসুদুল হক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছ থেকে আসলে জানতে চাই, আমরা জানলাম যে সবাইকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু শুরু থেকে যে আমরা ছিনতাইয়ের ঘটনা জানছিলাম সেটি কি আসলেই গুজব? এটি কি নিশ্চিত করতে পারেন? আসলে আপনারা জানেন, একটু আগেই চট্টগ্রাম বিমানবন্দরের জহুরুল ঘাটির যিনি সিও কমান্ডিং অফিসার, তিনি এখানে ব্রিফিং করেছেন। তিনি আমাদের জানিয়েছেন যে ব্যক্তিটি জিম্মিকারী, অর্থাৎ প্লেনে যারা, যে ফ্লাইটে যারা যাত্রী বা কেবিন ক্রু ছিল, যাদেরকে সে হুমকি দিয়েছে, তাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এখনো পর্যন্ত তার পরিচয় তারা আমাদেরকে নিশ্চিত করে জানাননি। আমরা এখনো জানতে পারিনি সেই ব্যক্তিটা কে। তবে তিনি যেটি বলছেন, তার হাতে কি অস্ত্র ছিল বা কী ছিল, তিনি সেটিও আমাদেরকে এখনো জানাতে পারেননি। তবে আমি এখানকার যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাথে আলাপ করে আমি যেটা জানতে পেরেছি, দুবাইগামী একটি বিমানের একজন ব্যক্তি, সে যাত্রী এবং যারা ক্রু, তাদেরকে সে জিম্মি করে। এরপরেই বিমানটি চট্টগ্রাম সামার বিমানবন্দরে অবতরণ করে। মাসুদুল হক, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম খবরও দেখা যাচ্ছে যে সে গুলিবিদ্ধ হয়েছেন, সেই ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়েছেন। এমন কোনো তথ্য কি আসলে পাচ্ছেন? আলাপ আলোচনার জন্য সে ইয়া করে। আসলে ব্যাপারটি সঠিক নয়, কারণ যিনি ব্রিফিং করেছেন এইখানে কমান্ডিং অফিসার, তিনি আমাদেরকে বলেছেন, আমরাও একটি সূত্র জানতে পেরেছি, যিনি জিম্মিকারী তিনি হয়তো কমান্ডো যে অভিযান সেখানে তিনি মারা গিয়েছেন। পরে তিনি আমাদেরকে এসে জানিয়েছেন যে না, আসলে কেউ মারা যায়নি, সকলে অক্ষত আছেন, এবং যিনি জিম্মিকারী সেও অক্ষত আছে, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি হয়তো আমাদেরকে পরে আরেকটু পরে আবার ব্রিফিং করবেন, সেই সময় হয়তো। মাসুদুল হক, তার মানে স্পষ্ট যে আমরা পরবর্তী ব্রিফিং এ আরো বিশেষভাবে জানতে পারবো কি হয়েছে সেখানে। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই যে কোনো আপডেট হলেই আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। আসলে এই ঘটনাটি ছিনতাই নয় এমনটি বলছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাই হোক, কিন্তু বিমানে অস্ত্রধারী উঠেছে। বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি প্রশ্ন ওঠে না, ডক্টর আরিফিন সিদ্দিকী? বিমানের নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তা দুটো নিয়ে প্রশ্ন তো নিশ্চয়ই আসে। আর আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে গেছেন, চট্টগ্রাম থেকে ফিরে এসেছেন। চট্টগ্রামে যাচ্ছেন, চট্টগ্রাম বিমানবন্দরকে যতটা স্বাভাবিক দিনে, অন্যান্য দিনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে, আমরা তো আশা করব যে সেই প্রধানমন্ত্রীর যেদিন আসা যাওয়া হবে সেদিন তো নিরাপত্তার আরও বহুগুণ বাড়ানো দরকার আছে। তো সেই দিনে এই ধরনের ঘটনা ঘটলো এবং সে বিমান উঠে গেল, এবং বিমান বোধহয় যা বোঝা গেল যে উড়ে গিয়েছিল, পরবর্তীতে আবার অবতরণ করেছে। তো এটা তো খুবই আপনার উদ্বেগের বিষয়, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এখন আজকে এই পর্যন্ত যে তথ্যগুলো টেলিভিশনের পর্দায় আমরা দেখলাম বা আপনার রিপোর্টার যে কথাগুলো বললেন, তাতে সব কিছু কিন্তু এখনও স্পষ্ট হচ্ছে না। আর একটু স্পষ্ট হলে হয়তো আমরা বুঝতে পারবো। তবে ঘটনাটা খুবই উদ্বেগের, দুঃখজনক যে একটা বিমানে এইভাবে বিমানবন্দরের সমস্ত সিকিউরিটি চেক সে অতিক্রম করে বিমানে প্রবেশ করে গেল, বিমানে উঠে গেল, কিভাবে এটা ঘটলো। আর যে কথাটা আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী যে আজকে চট্টগ্রামে যাচ্ছেন, চট্টগ্রামে আছেন, সেই সময় চট্টগ্রাম থেকে ফিরেছেন, কিন্তু বিমানবন্দর সহ সারা শহরেরই তো নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার থাকা উচিত। নিশ্চয়ই। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কি পর্যালোচনা? জি, আমি তো আরবিন ভাইয়ের সাথে একমত। এই ঘটনাটা এইটা একটা খারাপ মেসেজ যাবে বাইরে, আমাদের এয়ারপোর্ট সম্পর্কে, আমাদের সিকিউরিটি নিয়ে এমনি প্রশ্ন আছে। আমাদের বিমানবন্দরের সিকিউরিটি নিয়ে অনেক সময় দেখা গেল ওই যে কার্গো বিমান ডাইরেক্টলি যাইতে দেয় না লন্ডনে, এখন বোধহয় দিয়েছে, বাট মধ্যে বন্ধ ছিল, আরও কোথায় কোথায় ছিল। তো এইগুলি মাথায় রেখে আরও কেয়ারফুললি এই সিকিউরিটি ইস্যুগুলি এয়ারপোর্টের হ্যান্ডেল করা উচিত।
কি করে লোকটা কি অস্ত্র নিয়ে ঢুকেছিল নাকি ভেতরে অস্ত্রধারী এখন পর্যন্ত তো তাই জানতে পারছি না, এখন সেটা তো পরিষ্কার হয়নি। এখন কি অস্ত্রধারী নাকি এমনি হুমকি টুমকি দিছে এটা বোঝা যাবে। তবে ঘটনাটার মানে আমাদের নিরাপত্তা ব্যবস্থার দিকে অঙ্গুলি নির্দেশ করে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান কর্তৃপক্ষ তাদেরকে এই ব্যাপারে আরও সজাগ হতে হবে। এবং ঢাকা থেকে এখন কিন্তু অনেক বিমান বাইরে যায়, অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, আমাদের নিজেদের লোকই প্রচুর বিদেশে থাকে এবং এক একটা বিদেশি এয়ারলাইন্স 2-3টা মানে ফ্লাইট অপারেট করে ঢাকাতে। তো সেই দিক থেকে ঢাকায় আছে নিরাপত্তার ঘাটতি আছে, যেভাবে ওখানে লোক ঢুকে যায় বা ঘোরাফেরা করে, এইগুলির ব্যাপারে আমার মনে হয় আরো শক্ত অবস্থান নিতে হবে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ যেটি বলছিলেন ডক্টর আরফিন সিদ্দিক, যে আসলে আন্তর্জাতিক অঙ্গনে কি বার্তাটা যাচ্ছে, এরকম ঘটনা বাংলাদেশে একদমই প্রথম, এর আগে কখনো ঘটেনি। মানে আমরা বিভিন্ন হলিউড বলিউডের মুভিতে এরকম দেখি, সিনেমাতে এরকম দেখে থাকি, কিন্তু বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটে গেল। আসলে আপনার কি মনে হয় যে কিরকম বার্তা যাচ্ছে? না, নিশ্চয়ই এটা তো যেটা বললাম যে একটা উদ্বেগের বিষয়। তো আমরা যেমন উদ্বিগ্ন হব, বাইরেও তো একই, কারণ বিদেশে বহু যাত্রী তো বাংলাদেশে আসেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্পর্ক দিন দিন বাড়ছে। তো এইসব ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা, সচেতন থাকা। এবং আমি তো যতদূর জানি যে বিমানবন্দর কর্তৃপক্ষ এসব ব্যাপারে খুবই সক্রিয়ভাবেই তাদের দায়িত্ব পালন করেন। ঘটনা অবশ্য ঘটার পরে যে ইয়েটা দেখলাম যে ক্ষিপ্রতার সাথে তারা ব্যবস্থা নিয়েছেন এবং সকল যাত্রী এবং ক্রু নিরাপদ আছেন, এটা একটা স্বস্তির বিষয়। কিন্তু একই সাথে মানে আপনার ঘটনা ঘটার পূর্বের যে সতর্কতা, সেটা কিন্তু আরও জোরদার করা দরকার আছে। এবং আমি তো মনে করি যে এখানে যে সুষ্ঠু তদন্ত করে দ্রুত বের করা দরকার যে কোথায় আপনার ইয়েটা ঘাটতিটা হলো, কিভাবে এই ঘটনা ঘটতে পারলো, এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া। এসব ক্ষেত্রে কিন্তু কাল বিলম্ব করার কোনো সুযোগ নাই। যেটা আপনি বললেন যে আমাদের যে ইমেজ বা আমাদের ভাবমূর্তি, সেটা দেশে বিদেশে সর্বত্রই বিমান বলতে আমি শুধু বাংলাদেশ বিমান বলছি না, যে কোনো আমাদের এয়ারলাইন্সের যাত্রীদের মাঝে স্বস্তির ইয়েটা আনতে হবে, স্বস্তিটা ফিরে আনতে হবে। নিশ্চয়ই শীঘ্রই হয়তো আবার ব্রিফিং করে সবশেষ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তখন নিশ্চয়ই আমরা আবারও সরাসরি দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে যেটাই জানা আসল কথা হলো বিমান বন্দরের নিরাপত্তা আরো জোরদার করতে হবে। এবং এখানে কিন্তু এরকমও কিন্তু জনাব রিয়াজউদ্দিন আহমেদ, এরকম কিন্তু অভিযোগ আসে বিমানবন্দরের নিরাপত্তার নামে হয়রানি করা হচ্ছে। সেটাও করা হচ্ছে, সেটাও আছে। হয়রানি আর নিরাপত্তা তল্লাশি তো এক জিনিস, মানে যথাযথ জায়গায় আসলে আমরা যখন বিদেশে যাই আমাদেরকে জুতা খুলতে হয়, বেল্ট খুলতে হয়, করতে হয়, এখানে কেন করবে না? এখানে কি এত খাতির করার দরকারটা কি? কেউকেই করবে না, সবার জন্য সমান ব্যবস্থা থাকবে। এবং এইটা মানে সারা বিশ্বেই এটা এখন বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্যাসেঞ্জারদেরকে এটা মানতে হবে, এখানে যে ব্যবস্থা নিয়েছে প্যাসেঞ্জারের নিরাপত্তার জন্যই এটা করা হয়। কাজেই এটাও বুঝাইতে হবে, এটা কাউন্সেলিংও দরকার আছে। অনেক প্যাসেঞ্জার আছে একটু মানে ভাবসাব দেখায় যে আমাকে এরকম আমার গায়ে হাত দিল, আমাকে তল্লাশি করলো, এইটা করলে তো চলবে না, এইটা ভুলে যেতে হবে। নিজের জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এটা করতে হবে। কারণ সেভাবে নিশ্চয়ই বিমানবন্দর কর্তৃপক্ষকে মানে ওই ব্যক্তিকে কনভিন্সও করতে হবে যেটি আসলে এই নিরাপত্তার সাথে নিশ্চয়ই যেটা আপনি বলছেন কন্টিনিউয়াস ব্যাপার। এটা আজকে ঘটনা ঘটছে, আজকে করে ছেড়ে দিলে হবে না। এটা টেলিভিশনে ইয়েতে মিডিয়াতে রীতিমতো মানে কাউন্সেলিং চলবে, এটা অ্যাওয়ারনেস যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা বোঝাবে যে এখানে কারো কোনো করার কথা নেই, আপনার নিরাপত্তার জন্যই আমরা এটা করছি, এরকম একটা বিজ্ঞাপনের ভাষা হইতে পারে। নিশ্চয়ই আমরা একটু সরাসরি যেতে চাই, আপনাদের থামিয়ে আমি একটু যেতে চাই। বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি বিমানের ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল এবং সেটি আমরা জেনেছি যে সেটি আসলে গুজব, এরকম খবরটিও আমরা পেয়েছি এবং এই মুহূর্তে সিভিল এভিয়েশন সদর দপ্তর থেকে ব্রিফিং করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 19:17 দ্যাট ইজ 7:17 শুরু হয়, 7:25 সাকসেসফুল হয়। পাইলটকে ইনজিউর্ড অবস্থায়, সকল হাইজ্যাকারকে ইনজিউর্ড অবস্থায় বের করে আনা সম্ভব হয়। এখানে একটা পয়েন্ট, যেখানে আমাদের কোনো পাইলট বা
কেবিন ক্রু অথবা কোনো প্যাসেঞ্জার কোনো আহত বা নিহত কোনো ঘটনা নয়, ওরা সেফলি ওরা বের হয়ে আসতে পেরেছেন। আমরা এয়ারপোর্ট 8টার সময় খুলে দিয়েছি, এখন আবার বিমান চলাচল নর্মাল হয়ে যাবে, অলরেডি সচল হয়েছে, বিমান চলাচল নর্মাল হয়ে গেছে। তো আমরা অবশ্যই একটা কমিটি ফর্ম হবে, অলরেডি কথা হয়েছে, মিনিস্ট্রি আন্ডার একটা কমিটি ফর্ম আমরা তলিয়ে দেখব আসলে ঘটনাটা কি, কেন হলো, কি আসল বিষয়ে নিশ্চয়ই আমরা তলিয়ে দেখব। আহত হয়েছে সোফার আমি জানি, আহত হয়েছে সোফার আমি জানি একটা অস্ত্র ছিল, আর গায়ে বলেছ বোম জড়ানো আছে। এখন এটা পরে বের হয়ে আসবে, এখন যেহেতু সে জি জি এটা এখন বের হয়ে আসবে, এখন বের হয়ে আসবে। তার জড়ানো আছে যেটা জি জি বাংলাদেশ বিমানের মতো একটা বিমান, সেখানে আসলে আগ্নেয়াস্ত্র ও বোমার মতো তার জড়ানো অবস্থায় একজন মানুষ কেমন করে আসলে বিমানে অনবোর্ড হলো, এটা কেমন করে সম্ভব? এটা আমরা তদন্ত করব, অবশ্যই তদন্ত করব, কারণ অ্যাপারেন্টলি সম্ভব না, অ্যাপারেন্টলি ইট ইজ নট পসিবল, বিকজ আমাদের যে সিস্টেম আছে আমরা যতদূর জানি জি কেউ মানে নিয়েও যায়, হয়তো ছোটখাটো ছুরি ওগুলি ধরা পড়ে যায়, রাইট নেওয়াও হয়তো সহজ, কিন্তু একদম আগ্নেয়াস্ত্র এবং বোমা সদৃশ জিনিস নিয়ে এটা তো বড় সড়ো জিনিস, এটা আসলে কেমন করে সম্ভব? আপনার প্রশ্নের উত্তর নিহত আছে যে এটা ছোট খেলনা প্লেনই আমরা ধরে ফেলি, ইভেন নেইল কাটার ধরে পাওয়া যায়, কারণ সিস্টেমটা এরকম করা আছে। তো এটা আমার আগে অনেক আগে এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না, আমরা একটা তদন্ত করব, যদি সে আহত থাকে, সুস্থ হলে নিশ্চয়ই সেও বলবে যে ঘটনাটা কিভাবে ঘটেছে। আমরা জানতে চাই যে ওই সময় যারা সিভিল এভিয়েশনের কাজে নিয়োজিত ছিলেন, যারা অনবোর্ডের কাজে নিয়োজিত ছিলেন, কিভাবে তাদের চোখ এড়িয়ে, এবং স্ক্যানিং মেশিন ছিল, সকল মেটাল ডিটেক্টর আছে, সকল কিছু এড়িয়ে কেমন করে আসলে ওই সময় যে গ্রুপটা কাজ করছিল তাদের আসলে কোনো ভাষ্য আমরা পাবো কিনা, বা তারা কি বলতে চান? সবই চলে আসবে, আমরা তদন্ত করলেই সব চলে আসবে, কারণ আমাদের এক সুবিধা আছে কি এখানে আমরা তদন্ত করব, সিসিটিভি আছে, সিসিটিভিতে আমরা চেক করব, আমাদের মেশিনে সিসিটিভি আছে, সবগুলোই চেক করব, কারণ এই মেশিনের ভিতর দিয়ে যদি লেন কাটার ধরা পড়তে পারে, তাহলে একটা খেলনা পিস্তল ধরা পড়তে পারে, একটা ছুরি ধরা পড়তে পারে, তাহলে এগুলি ধরা পড়তে হবে না, জিনিসটা খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। তো তদন্ত হোক, তাহলে দেখি। জি বাংলায় কথা বলে, সোফার আমি জানি বাংলাদেশি, বলে দেখা যায়। তাহলে আরেকটা ছোট্ট কোশ্চেন, যেহেতু এয়ারপোর্টে অনেকগুলো এজেন্সি কাজ করে এবং আপনারা যে বলছেন চেক এন্ড ব্যালেন্স করে তারপর যাত্রীরা প্রবেশ করে, সেক্ষেত্রে তাহলে আমরা কি এইটা একটু হলেও বলতে পারি যে অবশ্যই নিরাপত্তার ঘাটতি ছিল বা ল্যাকিংস ছিল চেকিং এর ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে? খুব আগে বলা হয়ে যাবে জিনিসটা, আমরা একটু তলিয়ে দেখি, সেটাই তলিয়ে দেখব, কারণ নর্মাল সিস্টেমে প্রতিদিনই চেক হচ্ছে, স্কোপ নাই, এগুলি ফুল প্রুফ করা আছে, তো এটা কিভাবে ভাঙলো এটা তো দেখতে হবে। আমি এখন মন্তব্য করাটা কি সঠিক হবে? মিনিমাম 3-4 সদস্য তো হবে, মন্ত্রণালয় থাকবে, আমাদের থাকবে, বিমানের থাকবে, আমরা সবাই মিলিয়ে ঘটনা করবো। আপনি বলছেন যে একজন ব্যক্তি যে হচ্ছে তার ব্যক্তিগত বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার উদ্দেশ্যে বিমানটি ছিনতাই করে। আমরা জানি যে বিমান ছিনতাই কোনো মোটর থাকে, মোটিভ থাকে, তিনি আপনি বলছেন যে ব্যক্তিগত বিষয়, এই তথ্য আসলে কোথা থেকে পান? এটা অ্যাকচুয়ালি পাইলট জানিয়েছেন, এবং তার সাথে যারা কথা বলেছে তাকে একটু সাইকোলজিক্যালি ইমব্যালেন্সও মনে হয়েছে। সো এতটুকু আমরা তো শুনেছি, এখন যেহেতু সে যদি আহত থাকে নিশ্চয়ই তার থেকে পুরো জিনিসটা জানা যাবে, আমি ইনশাল্লাহ। তাহলে মনে হচ্ছে যে সে সাধারণই মানুষ এবং সাইকোলজিক্যালি যদি ইমব্যালেন্স অবস্থায় থাকে, তারপর ওইরকম সাইকোলজিক্যালি ইমব্যালেন্স এবং একজন সাধারণ মানুষ কেমন করে আসলে কোনো রকমের জঙ্গি উদ্দেশ্য বা কোনো সন্ত্রাসী উদ্দেশ্য ছাড়া একজন সাধারণ মানুষ এই পরিমাণ বিমানের নিরাপত্তা ভাঙতে পারে, এটা কি আসলে না? অবশ্যই আমি এই জন্যই বললাম যে আমি ইন অ্যাডভান্স এই মন্তব্যগুলি করছি না। দেখেন বাংলাদেশে এখন আমাদের এই অনেকগুলা সেক্টর অগ্রযাত্রা চোখে পড়ার মতন, এবং আকাশপথের অগ্রযাত্রা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার, ইন এ সেন্স দ্যাট
আমরা ছোট ছোট এয়ারপোর্ট যেগুলোকে আমরা আগে দাম দিতাম না, যেমন সৈয়দপুর একটা ছোট এয়ারপোর্ট, সারাদিন একটা ফ্লাইট যেত, ওখানে এখন 8টা থেকে 9টা ফ্লাইট ডেইলি যায়। যে কোনো এয়ারপোর্টে এখন 8টা-10টা করে ফ্লাইট যাচ্ছে। ইট মিনস দেশের ইকোনমিক অবস্থা অত্যন্ত ভালো হয়েছে, মানুষ প্লেনে যাওয়া শুরু করেছে, তাদের ইকোনমিক এফোর্ট বেড়েছে, তারা যাচ্ছে। এই যে অগ্রগর যাত্রাগুলো অনেকের হিংসার কারণ হতেও পারে, তো এটা দেখা যাক, কারণ সব অগ্রগত সবাই লাইক নাও করতে পারে, দেখা যাক, আমরা বের করি তদন্ত মিলে এফোর্ট বেড়েছে, তারা যাচ্ছে। এই যে অগ্রগর যাত্রাগুলো অনেকের হিংসার কারণ হতেও পারে, তো এটা দেখা যাক, কারণ সব অগ্রগত সবাই লাইক নাও করতে পারে, দেখা যাক, আমরা বের করি তদন্ত, আমরা তদন্ত বের হয়ে আসুক। আমি একটু জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে চট্টগ্রামে ছিলেন, জি জি, এবং তার কিছুক্ষণ আগে মাত্র তিনি নেমেছেন, এটা তো তার 3টার সময় ভীষণ রকমের মানে রিস্কি জিনিস তার জন্য। তো কারণ তিনি এই বিমানবন্দর ব্যবহার করেছেন, দুটি বিমানবন্দরই আজকে ব্যবহার করেছেন। এমন একজন ব্যক্তি যখন যাচ্ছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিমানবন্দর দুটোই ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কি উচ্চ মাত্রার কোনো আমাদের আসলে নিরাপত্তা সেটা করা হয়েছিল? অবশ্যই করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মুখ করলে কতগুলো স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, এটা অনেকগুলা এজেন্সি এটার সাথে কাজ করে। আমরা তো আছি, আমাদের উপরেও আরো কিছু এজেন্সি আছে যারা নাকি স্তর লেভেল ওয়াইজ কাজ করে, পিজিআর থাকে, এসএফ থাকে, এসবি থাকে, ডিজিএফআই থাকে, অনেকগুলো স্তর কাজ করে। তো ওটার সাথে এটা এক করাটা ঠিক হবে না। ওনার মুভমেন্টের যে পরিবেশ, যে পরিস্থিতি আর নর্মাল আর নট সেফ, নট আর সেফ। প্রাথমিক ঘটনাগুলি ইয়ে করে, দুটো এয়ারপোর্টের দায়িত্ব এবং দুটো প্রতিষ্ঠান না, গ্রাউন্ড হ্যান্ডেলিং, আমরা গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমান করে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আজকে একটা বড় ধরনের বিষয় এখানে, সেক্ষেত্রে সেই দিনই এই অল্প কিছু দূরের ব্যবধানে এই ধরনের একটা ঘটনা ভীষণ রকমের মানে তার জন্য নিরাপত্তা হানির একটা ঘটনা। দুইটা আমরা অবশ্যই সবগুলি দেখবো। এটা এখন আমার জন্য ইন অ্যাডভান্স বলাটা বা মন্তব্য করাটা সমীচীন হবে না। আমরা পুরো ঘটনাটা জানি, যেহেতু লোকটা বেঁচে আছে, যদি বেঁচে থাকে, এই যে ইনজুরি আমি শুনেছি, যদি বেঁচে থাকে অবশ্যই আমরা তার থেকেই শুনতে পাবো। জি, একজন পর্যায়ে আমি শুনেছি মাহাদি বলেছে আমাকে, কনভারসেশনে শুনেছি মাহাদি, বাট এটা সঠিক কিনা আমি বলতে পারবো না। না, এই ধরনের কিছু শোনা যায় না, জানা যায় না, এটা এখনো বলতে পারিনি। একাই সোফার একা আমি শুনেছিলাম 2-3 জন, বাট পরে আমি শুনলাম না, একা, উনি একা। এটা মেন্টালি ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনাটা বেশি। ইয়েস, আমি ঠিক বললাম যে তার কথাবার্তা, একটা লোক তার ওয়াইফের সাথে গন্ডগোল, তারপরে এরকম একটা ব্যবস্থা করবে, জিনিসটা খুব খাপছাড়া মনে হচ্ছে, খুবই ঘটনা না, কারণ হইতে পারে না এটা। তো এটা আমরা দেখবো, অবশ্যই দেখবো। অন্যান্য তদন্ত সংস্থা যারা আছে নিশ্চয়ই তারাও দেখবেন জিনিসটা। আমরা দেখছিলাম ঘটনা সম্পর্কে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ব্রিফ করছিলেন সাংবাদিকদের, বিভিন্ন প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন তিনি, এবং আমরা দেখছিলাম সবকিছুই তদন্ত সাপেক্ষে, তদন্তের পরে জানা যাবে। এখন আসলে খুব বেশি কিছুই জানতে পারলাম না আমরা। বিমান চলাচল স্বাভাবিক হবে কিছুক্ষণের মধ্যেই, তেমনটি আশা করা হচ্ছে। একটা জানা গেল যে নিরাপত্তার ঘাটতি ছিল, নিরাপত্তার ঘাটতি। লোকটা মেন্টালি ইমব্যালেন্সড হোক, তার স্ত্রীর সাথে গোলমাল থাকুক, ঝগড়া থাকুক, যাই থাকুক, অস্ত্র নিয়ে ঢুকলো কি করে প্লেনে? এটি তো ব্রিফিং না করলেও আমরা এটা ব্রিফিং না করলে তো নরমাল রুটিন ওয়ার্ক। এটা আমরা একটা বিরতি নিয়ে আসি। এখানে যে ঘাটতি, এটা উদ্বেগজনক, এবং এটা ইমিডিয়েটলি দেখা উচিত। নিশ্চয়ই বলছেন তদন্ত করা হবে এবং তদন্তের খবরও নিশ্চয়ই আমরা জানবো। দর্শক, বিরতির পরে ফিরছি। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই চকবাজারের অগ্নিকাণ্ডের পরে কি তৎপরতা চলছে এবং নানান রকম আশ্বাস আসছে আসলে, যেটি আমরা আজকেই দেখলাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে কোনো কারখানা বা কেমিক্যালের গুদাম থাকতে দেওয়া হবে না। সিটি কর্পোরেশন বলছে তারা নিয়মিত অভিযান চালাবে। আসলে এরকমই প্রতিশ্রুতি তো নিমতলির আগুনের ঘটনার পরেও হয়েছিল। এবারে কি মানে আশ্বস্ত হতে পারেন যে আসলেই এই কর্মকাণ্ডটা কার্যকর হবে? জনাব রিয়াজউদ্দিন আহমেদ। খুব ডিফিকাল্ট বলা, কারণ এটার সাথে এত অর্থনৈতিক সুযোগ সুবিধা জড়িত। মানুষের, ব্যবসায়ীরা জীবনের থেকে টাকা ভালোবাসে বেশি, দুর্নীতিবাজরা টাকা ভালোবাসে বেশি, বিভিন্ন বাড়িওয়ালারা এটা ভাড়া দিয়ে এটা কি গোডাউন বানাইলো না কি করলো, ওনারা দূরে সরে গেছে। এইগুলি হয়েছে। তো এইগুলি যেটা করতে হবে, পুরান ঢাকাকে
ওই চকবাজার টকবাজার এগুলো ধরেন 200-300 বছরের শহর, এগুলিকে একটু ঢাইলে সাজাইতে হবে। রাস্তা নাই, ঘাট নাই, দুইটা রিক্সা গেলে আরেকটা গাড়ি যেতে পারে না, ফায়ার ব্রিগেড কোথায় দিয়ে যাবে। এখন এই যে নিমতলির ঘটনার পরে কিন্তু এর চেয়ে বেশি সাড়া জেগেছিল, এর চেয়ে বেশি শকিং ছিল আফটার এফেক্টস। ওটা তো কিছু প্রাণহানিও অনেক বেশি ছিল, আর অনেক হৃদয় বিদারক একেবারে। এই বাচ্চা মহিলা, মানে এইগুলি এখানে তো তবু ধরুন ওয়ার্কিং পিপলরা গেছে। তো এখন এইটাকে প্রধানমন্ত্রী নিজেই তো দুঃখ প্রকাশ করলেন যে এটা হলো না কেন। তার মানেটা কি? তার মানে যারা মনিটর করে, যারা এটা করার কথা, তাদের গাফিলতি আছে। তারা কোনো জায়গায় মানে টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়, দুর্নীতিবাজরা মানে তাদের কাজ হাসিল করে নিতে পারে, এবং তারা জীবনের থেকে টাকা ভালোবাসে বেশি। তাহলে আসলে ব্যবস্থা কি তাদের বিরুদ্ধেও নেওয়া উচিত না, যাদের গাফিলতিতে নিশ্চয়ই এরকম এটাই ঘটনাটা বলছে ঘটতে যে পারে? এখন নিমতলির ঘটনায় তো অনেক ইনকোয়ারি হয়েছিল, এখানে যা ইনকোয়ারি হয়েছে তার থেকে অনেক বেশি ইনকোয়ারি হয়েছিল। আশেপাশের বাড়িতে কেমিক্যাল ধরাও পড়ছিল, কিন্তু সেখানে রিকমেন্ডও করা হয়েছিল কি করতে হবে, 17 দফা রিকমেন্ডেশন। তো সেগুলি বাস্তবায়িত হলো না কেন? যাদের জন্য হলো না তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থাটা নিতে হবে, তাহলে পরেরটার সুফল গড়ে আনতে পারবে, নাহলে তো একই ঘটনা ঘটবে। এবং এখনো কিন্তু ব্যবসায়ীরা তারা এখনো মানে কারখানা সরাতে বা রাসায়নিক সরাতে অসম্মতি জ্ঞাপন করছে, তারা প্রতিবাদ করছে। এবং আপনি দেখেন আমাদের কয়েকদিন পরেই হইচই শুরু হবে যে সব আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি নাই। তখন সরকারের ভিতর থেকেও একটা দুর্বলতা এসে যায়। তো এইগুলি আমার মনে হয় মানে শক্তভাবে না ধরলে এটা হবে না। এবং শক্তভাবে ধরার পথ হলো যারা অন্যায় অতীতে করেছে, যারা এই মানে এই গোডাউন সরাইতে অসম্মতি জ্ঞাপন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এর সাথে যদি প্রশাসনের কেউ জড়িত থেকে থাকে, কিন্তু এই যে যদিটাই আমি একটু স্পষ্ট হই, যদি মানে এই বিষয়টা কি স্পষ্ট হওয়া যায় না যে প্রশাসনের কারো জড়িত না থাকলে, সম্পৃক্ততা না থাকলে কিভাবে এটা চালিয়ে যেতে পারে সরকারের নির্দেশনার পরে? প্রশাসনের সহযোগিতা ছাড়া এই যে ওয়াহিদ মেনশন নাকি এটার যে বেসমেন্টে যে কেমিক্যাল গোডাউন যেটা পাওয়া গেছে, এটা কি করে ওখানে থাকে কেউ জানবে না? এগুলি ঢুকায় সময় আইন শৃঙ্খলা বাহিনী দেখবে না, পুলিশ দেখবে না, তাইলে এটা ওখানে নিশ্চয়ই এখানে কনাইভেন্স আছে। এখানে মানে যারা বলে না বেড়ায় ক্ষেত খায় আমাদের, এখন আপনি যাদেরকে রাখছেন এগুলি পাহারা দেওয়ার জন্য, এগুলি দেখার জন্য, তারা যদি এটার মধ্যে ইনভলভ হয়ে যায়, দুর্নীতির মধ্যে ইনভলভ হয়ে যায়, তাহলে তো কিছু করা যাবে না। কিন্তু এখানে করতে হবে, করাটা হলো যদি ডিসাইসিভলি করা হয় এই মানে পুরো কেমিক্যালের। আমি শুনলাম কলকাতায় এই ঢাকার এই ঘটনা নিয়ে খুব হইচই হয়েছে এখানে, তবে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে যে কলকাতায় একই অবস্থা ছিল, কিন্তু সমস্ত কেমিক্যালের গোডাউন কলকাতা শহরের বাইরে নিয়ে যাবে। ডক্টর আরিফিন সিদ্দিকী, আপনার কি মনে হয় এরকমটা কলকাতার মতো এবারে আমাদের বাংলাদেশে বা মানে পুরান ঢাকা থেকে এবারে আসলে কেমিক্যাল সরতে যাচ্ছে? যে প্রশ্নটি আমি রিয়াজউদ্দিন আহমেদকে করেছিলাম, কারণ 9 বছরেও আসলে সেটি হয়নি। তো না, 2010 সালের ঘটনার পরে যে কথাটা আমরা আলোচনা করছি, যে তদন্ত কমিটি হলো, সুপারিশ হলো, তো সেগুলো কেন বাস্তবায়ন হলো না, সেটা তো একটা বড় প্রশ্ন। এবং কাদের দায়িত্ব ছিল এগুলো বাস্তবায়ন করা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কি করেছে এই 9-10 বছর? তৎকালীন শিল্পমন্ত্রী মানে 2010 সালে যখন ঘটনাটি ঘটে, দিলীপ বড়ুয়া তৎকালীন শিল্পমন্ত্রী, তিনি মানে গাফিলতির জন্য দায়ী করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরবর্তীতে যিনি দায়িত্ব নিলেন তিনি বলছেন যে তিনি যদি শক্তভাবে এটা দেখতেন তাহলে এটি করে ফেলাটা সহজ হতো, কেমিক্যাল। যাই হোক, সে কথাটি বলছি যে এই ঘটনার পেছনে আমরা সবাই হয়তো দায়ী। কিভাবে বলেন? কর্তৃপক্ষের দায়িত্ব যেটা ছিল সেটা যদি হতো তাহলে হয়তো আজকে এই ঘটনা নাও ঘটতে পারত। আমরা যারা কথা বলি বিভিন্ন জায়গায়, গণমাধ্যমে জনমত সৃষ্টি করার চেষ্টা করি, আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি? ঘটনা ঘটে গেছে, বেশ কিছুদিন এটা নিয়ে হইচই হয়েছে, তারপরে তো আর আমরা কথা বলিনি। বিশেষ করে যারা ওই এলাকার বাসিন্দা, অধিবাসী, যারা বসবাস করছেন,
তাদের বাড়িটা একটা ফ্লোর হয়তো ভাড়া দিবেন, তারা আবাসিক ভাড়া দিলে ভাড়াটা একটু কমে যায়, একটা ফ্যাক্টরিকে ভাড়া দিলে বা একটা গুদাম ঘর হিসেবে ভাড়া দিলে ভাড়া তারা বেশি পাচ্ছেন। তো তারাও তো ইচ্ছাকৃতভাবে তাদের একটু বেশি আয় উপার্জনের জন্য সেটা করছেন। ডক্টর আরিফুল সিদ্দিকী, আপনাকে একটু থামাতে হবে আমাকে। আমি দক্ষিণের মেয়র সাইদ খোকনকে আমরা টেলিফোনে সংযুক্ত করে নিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই করতে পারেন। জনাব সাইদ খোকন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মেয়র, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনার কাছে শুরুতে আসলে জানতে চাই যে এই অগ্নিকাণ্ডের কিছুদিন আগেই আপনারা তৎপরতা নিয়েছিলেন যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল সরিয়ে ফেলা, রাসায়নিকের সব কারখানার বিরুদ্ধে অভিযান ঘোষণা করেছিলেন এবং একদিন অভিযান চালিয়েছিলেন 19শে ফেব্রুয়ারি, যতটা জানি আমি। সেই অভিযানে কতটা সাড়া পাচ্ছিলেন? কারণ আমাদের আসলে প্রশ্ন উঠছে যে এই তৎপরতাটাও কি সফল হবে কিনা। আপনার কাছে জানতে চাই যে আপনারা আসলে কতটা সাড়া পাচ্ছিলেন অভিযানে। দেখুন, আমরা 19শে ছিলাম, সেখানে বিভিন্ন স্থানীয় যে তাদেরকে নিয়ে আমরা আমাদের সেই ক্যাম্পেন গুলো আমরা থেকে পুরো আমার মনে হয় একটু সংযোগটা যদি আবার একটু স্থাপনের চেষ্টা করা হয়, কারণ আমরা আসলে ঠিক বুঝতে পারছি না মেয়র সাইদ খোকনকে। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা মেয়র সাইদ খোকনকে নিয়ে ফেরার চেষ্টা করব। দর্শক থাকুন আমাদের সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। দর্শক, আপনারা যেমনটি জেনেছেন, চট্টগ্রাম বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং তারপরে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এখানে আমি একটু আপনাদেরকে প্রথমেই বলেছি যে তাকে কিন্তু যখনই আমরা টাওয়ারের মাধ্যমে জানলাম, আপনাকে আগে বলেছি, তাকে আমি এসেই তার সাথে আমি প্রথমে কথা বলি। সে প্যাসেঞ্জারের কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই। তার ওই একটাই দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায়, পরিবারের সাথে কথা বল। এইগুলো আমি তাকে কন্টিনিউয়াসলি এঙ্গেজ রেখেছিলাম আমাদের কমান্ডো ব্যাটালিয়ন র্যাব আসা পর্যন্ত, এবং আমাদেরও কমান্ডো বাকি পুলিশ আসে। তখন এই কমান্ডো ব্যাটালিয়ন যখন করে তখন তাকে আমি কথায় এঙ্গেজ রেখেছিলাম যে আমরা তাকে কথা বলার ব্যবস্থা করে দিব। আমি যোগ করি, যে কোনো বিমান ছিনতাই ঘটনা ঘটার সাথে সাথে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ছিনতাইকারীর সাথে কথোপকথন করা এবং কথোপকথনের মধ্য দিয়ে ছিনতাইকারীকে ব্যস্ত রাখা। তো এই কাজটি আমাদের বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মফিদ উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথেই প্রথমে করেছিলেন, যা আমাদের কমান্ডো অপারেশন করার জন্য ভালো একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। এখানে কমান্ডোর সাথে আমাদের এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সদস্যদের সাথে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের র্যাব 7-এর সিও এবং তার দলবল, এবং নৌবাহিনীর সোয়াট নৌবাহিনী কমান্ডো যারা তারাও ছিল। কেবিন ক্রু কিংবা পাইলটরা কি কিছু বলেছে তাদের সাথে? ওই জিম্মিকারীর আসলে কোনো কথাবার্তা হয়েছে কি? কথা ওই একটাই দাবি তাদের সাথে ছিল। আমি বলেছি যতটুকু বলবো তার থেকে বাইরে এটা আমরা তো জানি না। হি অনলি ওয়ান্টেড টু টক টু দি অনারেবল প্রাইম মিনিস্টার। তার পরিবারের সাথে কথা বলতে চাই, পরিবার কোথায় ছিল, সে কোথায় ছিল সেটাও বলতে পারে না, ফোন নাম্বারটাও দিতে পারে না। তার আগেই তো অন্যান্য কথা তাকে আমরা এনগেজ করে রাখতে অন্য কথা। আপনারা আমি একটা কথা বললেই তাহলে কথা অনেক ছোট করে বলা যাবে। আপনারা দেখবেন যে এই ধরনের একটা ছিনতাই ঘটনা ঘটার পরে বিমানবন্দর বন্ধ হয়ে যায়, বিমান চলাচল বন্ধ হয়ে যায়, দেশি বিদেশি মানুষ আটকা পড়ে থাকে। তো আমাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে দ্রুত বিমানবন্দরটাকে স্বাভাবিক করে দেওয়া। অপ্রয়োজনীয় কথাবার্তা এখানে না বলে আমি বলেছি যে সে কথা বলতে চেয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং পরবর্তীতে আমাদের অপারেশনের কাজটাও চলমান ছিল। বিমান ছিনতাই বিরুদ্ধে যে কোনো অভিযান পরিচালনা করার সময় দুইটা কাজ যুগপথ চলতে থাকে। একটা হচ্ছে তার সাথে কথোপকথন চালু রাখা, আরেকটা অংশ হচ্ছে অপারেশনাল প্ল্যান করা এবং সেই অনুযায়ী কাজ করা। তো যখন আমাদের অপারেশন লঞ্চ হয়েছে, সাকসেসফুলি তাকে নিবৃত্ত করা হয়েছে, আর বাকি কথোপকথন তো হয় নাই। সে হয়তো তার সব স্বাভাবিক আছে, সে হয়তো তার ওয়াইফের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনটা আমাদেরকে দিত, তার বাড়ি কোথায়, তার পরিবারের সদস্য সংখ্যা কত, এগুলো কিছুই আমাদের জানার সুযোগ হয়নি। সে নামটাকে নিজেকে মাহাদি, আমি তো কথা বলেছি, সে নিজেকে মাহাদি বলে দাবি করেছে। মাহাদি প্রাথমিকভাবে সে একবার শুধু তার নাম মাহাদি, আমাদের কোন একজন ক্রু মেম্বারকে সে বলেছিল তার নাম মাহাদি, এটা সে বলেছে। তার এখন তার পরিচয়টা আমরা জানি সাধারণত প্যাসেঞ্জারদের জিম্মি করা হয়, এখানে কোনো জিম্মি দশা আমরা দেখিনি, আমরা প্যাসেঞ্জার নেমে আসছি, এখানে আসলে আমাদের কোনো ভুল বোঝাবুঝি না। তার আমি বলছি সে জিম্মি করেছিল। সে শুনেন, আমি বলছি জিম্মি করা হয়েছিল ক্রুদেরকে, কেবিন ক্রু যারা থাকে তাদেরকে জিম্মি করেছিল।
এবং পরে আমি কথোপকথন করে যে আপনার সব কথা শোনা হবে, আমরা শুনবো, এই বলে বলে আমরা সবাইকে ভিতর থেকে বের করে নিয়ে আসছি। আমাদের বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তা ক্রেন দিয়ে উঠে পাইলটদেরকে আমরা বের করে নিয়ে আসি। আমি প্রথমেই বলেছি যে এই ধরনের একটা অপারেশন সফল করার জন্য প্রাথমিক কিছু কাজ যা প্রয়োজন সেটি এখানকার বিমান বাহিনী, এখানে উপস্থিত অন্যান্য নিরাপত্তা বাহিনীর লোকজন মিলে অত্যন্ত সুন্দরভাবে প্রথমেই তারা এটা তৈরি করেছেন এবং সেই সিচুয়েশনটা আমাদের অনুকূলে ছিল কমান্ডো অপারেশন লঞ্চ করার জন্য। আমি বলবো যে বিমান ছিনতাই হওয়ার পরে এই বিমানের মধ্যে উপস্থিত যাত্রীরা সবসময় একটা ট্রমাতে থাকে, তারা অনেক কিছু শুনতে পায়, অনেক কিছু মনে করে, এগুলো হচ্ছে এক ধরনের আমি বলবো যে মনের মধ্যে আতঙ্ক থেকে হয়। আমি বলবো যে তার অনেক ডিটেল পাওয়া যাবে, শোনেন আমি আপনাকে বলি, তার অনেক ডিটেল পাওয়া যাবে। আমি তো বলেছি এই বিষয়টা আরো পরীক্ষা নিরীক্ষা করার পরে বের করা হবে। তার কাগজপত্র, তার ব্যাগ, এগুলো সব খুঁজে তার পরিচয়, সামগ্রিক অন্যান্য যে সকল বিষয় ছিল, আমি বলবো যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখন একজন মানুষ বিমানে উঠে তাকে অনেকগুলো স্ক্যানিং পার হয়ে আসতে হয়, তো অস্ত্র নিয়ে কি করে এটা তো পরবর্তীতে এটা নিশ্চয়ই দেখা হবে যে কি করে সে ভিতরে চলে আসলো। এটা তো এত তাড়াতাড়ি তো হবে না, নিশ্চয়ই হবে। দিতে চাইনি, আমি তো প্রথমেই বলেছি তাদের দাবি একটা ছিল কথা বলা, বিমান তো আমরা কথা বলে বলে বিমান রেখেছি। না, এটা আকাশে হয়েছে, আকাশে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে। আচ্ছা, লোকটা কি বিমানের ভেতরে না বাইরে মারা গেছে? লোকটা বিমানের মধ্যেই তার সাথে আমাদের অ্যাকশন হয়েছে, সুতরাং সে বিমানের মধ্যে প্রথমে আহত হয়েছে, পরবর্তীতে বাইরে মারা গেছে। না না, তাকে এখন তদন্ত করা হচ্ছে মেডিকেল। এই একটা মিনিট, আপনারা একজন একজন করে কথা না বললে কিছুই বলা যাবে না। আমি বলেছি যে আপনারা এখানে জটলা, অথবা আমরা যদি এখানে জটলা বন্ধ না করি তাহলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে না। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে পরিস্থিতি স্বাভাবিক করাটা খুবই জরুরি একটা কাজ। আমি আশা করি আপনারা যে সকল প্রশ্ন আমাকে করেছিলেন সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এছাড়া প্রাথমিকভাবে আমি নিজেও কিছু বলেছি এবং এই আমাদের অপারেশন শেষ হয়েছে, এখানে এটা কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া। বিমানবন্দর পরিচালনা, বিমানবন্দরের আমরা সরাসরি ছিলাম সেনাবাহিনীর ব্রিফিংয়ে। অনেক কিছুর পরে অন্ততপক্ষে মানে বিভিন্ন বাহিনীর সমন্বিত অভিযান শেষ পর্যন্ত যেটি জানতে পারছি আসলে ছিনতাইয়ের চেষ্টাই ছিল এবং ছিনতাইকারী চেষ্টাকারী নিহত। আমরা মেয়র সাইদ খোকনের সাথে কথা বলছিলাম বিরতির আগে, তিনি আমাদের সঙ্গে আবারও সংযুক্ত আছেন টেলিফোনে। এখন আশা করছি সংযোগটি ভালো মতো আমরা পাবো। জনাব সাইদ খোকন, আপনি শুনতে পাচ্ছেন? আমরা দুঃখিত, আপনি নিশ্চয়ই জানেন বিমানের সেই ঘটনাটি খুবই এখন জানবার বিষয়, এই জন্য সবাই আমরা ওটাতে একটু ব্যস্ত ছিলাম। আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটাই আবার একটু জানতে চাই, যেহেতু শুনতে পাইনি। আপনারা যে তৎপরতা চালাচ্ছিলেন, যে অভিযান চালাচ্ছিলেন, তাতে আসলে স্থানীয়দের এবং ব্যবসায়ীদের সাড়া কতটা পাচ্ছিলেন? ব্যবসায়ীরা আমাদেরকে সাহায্য করেছিল এবং সহযোগিতা করেছিল। আমরা গত 19 তারিখ আমাদের সেখানে আবার ভেঙে দিচ্ছে স্থানীয় আমাদের সবাই আমরা চেষ্টা করতাম যে সমস্ত পদার্থযুক্ত কেমিক্যাল সেগুলোকে ছড়িয়ে বাড়িতে আমরা সেখানে করে যেগুলোকে নিশ্চিত করা আমরা সেগুলো কাজ করেছিলাম। যেহেতু মাত্র তারপরে আমাদের আমরা কি বুঝতে পারছি জি মাননীয় মেয়র, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে।
আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা তাকে ঠিক মতো শুনতে পাচ্ছি না। মানে ওনার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর কি। নিশ্চয়ই আমার অনেকগুলো প্রশ্ন পরে আবার ধরার চেষ্টা করেন। নিশ্চয়ই তার কাছ থেকে আবারও আমরা শুনতে পাবো, এবং অনেকগুলো ঘটনা আজকে আসলে সবকিছু মিলে আলোচনাটা হয়তো শেষ করতে পারলাম না, তবে এটা তো বড় ঘটনা, নিশ্চয়ই এই বিষয়ে কথা হতেই থাকবে এবং আমাদের পরবর্তী সংবাদগুলোতে আমরা সব শেষ নিয়ে হাজির হব। ধন্যবাদ আপনাদের দুজনকে সাথে থাকবার জন্য। দর্শক ধন্যবাদ, বিদায় নিচ্ছি সংবাদ সম্প্রসারণ থেকে।